টাউনের রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় সোহম চক্রবর্তীর জামিনের আবেদনের রায়দান স্থগিত। দুপুর 2টার সময় এই নিয়ে রায় দেবেন বারাসাত আদালতের বিচারক। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সুকান্তর কাছে। সুকান্ত, কি খবর রয়েছে? দেখো, 10:30টার কিছু পরে শুনানি হয়, কিন্তু এখনো পর্যন্ত রায়দান স্থগিতই রয়েছে। সোহম চক্রবর্তী, যিনি তৃণমূলের চণ্ডীপুরের বিধায়ক তথা বাংলা সিনেমার অভিনেতা, তিনি এখানে এদিন 10:15 নাগাদ আসেন এবং তিনি আত্মসমর্পণ করে তিনি কিন্তু জামিনের আবেদন করেছিলেন। গত 7 তারিখে নিউ টাউনের একটি রেস্টুরেন্টে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে একটি রেস্টুরেন্ট মালিককে তিনি মারধর করেন এবং এই ঘটনার ঠিক পরদিনকে অর্থাৎ 8 তারিখে তার বিরুদ্ধে 4টি জামিনযোগ্য ধারাতে ভারতীয় দণ্ডবিধি 341, 323, 34 এবং 506 নম্বর ধারাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পাল্টা মামলা পাশাপাশি কিন্তু সোহম চক্রবর্তী নিরাপত্তারক্ষীও এই রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে করেন। এই গোটা ঘটনার প্রায় 1 সপ্তাহের মাথায় আজকে দেখা যায় আচমকা 9:45 নাগাদ তার আইনজীবীরা আসেন, তাকে নিয়ে একটা বিরাট কনভয় নিয়ে বারাসাত জেলা আদালতে আসেন এবং তারপরে তিনি সরাসরি সরকারি আইনজীবী শান্তময় বসুর ঘরে যান, সেখানে আইনি পরামর্শ করেন এবং তারপরে 10:30 নাগাদ যখন কোর্ট খোলে তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে তিনি আত্মসমর্পণ করে তিনি কিন্তু জামিনের আবেদন করেছেন। দুপক্ষের সওয়াল জবাব শোনার পরে আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে আদালত সূত্রে খবর যে 2টোর কিছু পরে এই ব্যাপারে রায় দেবেন সিজেএম বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং এই ঘটনার পরে আমরা যেটা দেখলাম, সোহম চক্রবর্তী তিনি আদালতেই সরকারি আইনজীবীর ঘরে বসেছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম তিনি আদালত থেকে বেরিয়ে যাচ্ছেন। তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু এবারও কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি এবং যেটা জানা যাচ্ছে যে তিনি বারাসাত চত্বরেই রয়েছেন, বারাসাত এলাকা তিনি ছাড়েননি। রায়দানের পরই তিনি কিন্তু এলাকা ছাড়বেন। সব মিলিয়ে প্রায় 1 সপ্তাহ হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। স্বাভাবিকভাবে আমরা জানি যে কলকাতা হাইকোর্টে গতকালকে রেস্টুরেন্টের মালিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আগামীকাল মামলাটি শুনানির জন্য হাইকোর্টেও রয়েছে। তার মধ্যে নিম্ন আদালত থেকে এদিন স্যারেন্ডার করে জামিন নেওয়ার যে প্রচেষ্টা তিনি করলেন, সেটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে আদালতের তরফে তার কি নির্দেশ দেয় সেদিকে কিন্তু নজর থাকবে অবশ্যই। ধন্যবাদ সুকান্ত। নিশীথ প্রামাণিক, যিনি এবার কোচবিহার থেকে হেরে গিয়েছেন এবং তারপর তিনি যে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনছেন তা হচ্ছে ইভিএম বদলের। তিনি বলছেন যে শতাধিক ইভিএম বদল হয়েছে, এমনটাই তার আশঙ্কা। ইভিএম বদলের আশঙ্কার পাশাপাশি ছাপ্পা ভোটের কথাও কিন্তু তিনি বলছেন, এমন অভিযোগও তিনি তুলছেন এবং ভবিষ্যতে আইনি পথে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি কোচবিহারের বিজেপি প্রার্থী ছিলেন এবং এবার তিনি হেরে যান এবং হেরে যাওয়ার পর তিনি ইভিএম বদলের আশঙ্কা করছেন। একই সঙ্গে ছাপ্পা ভোটের অভিযোগও তিনি কিন্তু করছেন। কি বলেছেন নিশীথ প্রামাণিক, শুনুন। যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রিসাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। তার পরবর্তী সময়ে সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল? অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএমে ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে, দুটো আলাদা। এটা কি করে হয়? এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে, একাধিক এসছে, যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসছে এখন পর্যন্ত, সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা যা স্টেপ পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব। আইনি পথে যাচ্ছেন? নিশ্চিতভাবে সেটা ভবিষ্যতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এটার জন্য যতদূর যাবার আমরা অবশ্যই যাব। যে সমস্ত মাইনরিটি অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সুটকাবাড়ি, ওকরাবাড়ি, এই ধরনের যে সুকারুর কুটি, এই সমস্ত যে মাইনরিটি অধ্যুষিত মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা, এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে। নিশ্চিতভাবে আমরা বলবো যে এই 8% যে বুথ রয়েছে, এই 8% বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে।